আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 10 নাম্বার লেকচার। আমরা গত লেকচার থেকেই আমাদের এই ক্লাসগুলো স্পেশালভাবে করতেছি, কারণ আমরা এখন থেকে প্রতিটা ক্লাস করব সাজেশনমূলক ক্লাস, সুপার সাজেশনমূলক ক্লাস। অর্থাৎ যে টপিকগুলো পড়বো সেই টপিকগুলো থেকেই বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, সেইভাবে পড়বো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমাদের স্পেশাল যে টপিকটা ছিল, যে টপিক থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষা প্রশ্ন হয়, সেটা ছিল বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গটা কী ছিল গতকালকে ক্লাস আলোচনা করছিলাম, এবং বঙ্গভঙ্গ কেন হয়েছিল তার দুইটা কারণ আলোচনা করছিলাম, এবং এই দুইটা কারণই বাড়ির কাজ ছিল। আজকে আমরা নেক্সট কারণগুলো দেখব। তো বঙ্গভঙ্গের প্রথম কারণ ছিল প্রশাসনিক কারণ, 2 নাম্বার কারণ ছিল রাজনৈতিক কারণ। আর আজকে আমরা 3 নাম্বার যে কারণ, সেই কারণটা এখন দেখতেছি। তো আমাদের 3 নাম্বার যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। তো আমরা পড়ি এখানে কি বলছে। অর্থনৈতিক কারণেও বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে ক নাম্বার, পূর্ব বাংলার কৃষিজীবী জনগণের কষ্টার্জিত অর্থ শোষণ করে জমিদার শ্রেণী বাংলার রাজধানী কলকাতায় বিলাসবহুল জীবনযাপন করত। অর্থনৈতিক কারণ কিন্তু হচ্ছে অর্থের সাথে রিলেটেড, মানে টাকা পয়সার সাথে রিলেটেড যে কারণ। আমরা জানি পুরো বাংলার মানুষরা কী ছিল, বেশিরভাগ ছিল কৃষিজীবী। তারা কষ্ট করে শস্য ফলাইতো, সেই শস্য ফলিয়ে সেইগুলো বিক্রি করে তাদের জীবন নির্বাহ করত। কিন্তু সেই সকল মানুষের অর্জিত টাকাগুলো আত্মসাৎ করত। কারা আত্মসাৎ করত? এই কলকাতায় যারা জমিদার ছিল তারা কি করত? আত্মসাৎ করে সে কলকাতায় বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ তৈরি করত। কথাটা বুঝতে পারছো? এতটুকু রেসপন্স করতে হবে, এতটুকু যা বলা হয়েছে বুঝতে পারছো? আচ্ছা, এরপরে মনে রাখবা, এরপর হচ্ছে যে এসব জমিদারের বেশিরভাগই ছিল হিন্দু ধর্মাবলম্বী। মানে কলকাতা যে সকল জমিদার ছিল তারা সবাই ছিল কি হিন্দু সম্প্রদায়। কিন্তু পূর্ব বাংলায় মুসলমানরাই বেশিরভাগ কী করতো? কৃষিকাজ করত। অন্যদিকে পূর্ববঙ্গ ছিল কৃষিজীবী মুসলমান সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ আমাদের পূর্ব বাংলায় যে সকল কৃষিকাজ করতো মানুষ, তারা সবাই কী ছিল? ম্যাক্সিমাম ছিল আমাদের মুসলমান। তো মুসলমানদের টাকা আত্মসাৎ করতো হিন্দু সম্প্রদায়ের জমিদাররা। ইংরেজ সরকার বা জমিদার শ্রেণী কেউই পূর্ববঙ্গের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দেয়নি। অর্থাৎ পূর্ববঙ্গের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হতে চায়, এটা কেউই চায় নাই। এটা জমিদাররাও চায় নাই, ইংরেজ সরকারও চায় নাই। এরূপ পরিস্থিতিতে পূর্ববঙ্গের অবহেলিত মানুষরা বিক্ষুব্ধ হয়ে নবাব স্যার সলিমুল্লাহ, দেখছো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, নবাব স্যার সলিমুল্লাহর কথা অনেক জায়গায় ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তো পূর্ব বাংলার নবাব স্যার সলিমুল্লাহর কাছে এই অবহেলিত মানুষগুলো কি করে? একটা দাবি জানা যে আমাদের এই শোষণ নিপীড়ন কী করতে হবে? বন্ধ করতে হবে। তো সেই সলিমুল্লাহর নেতৃত্ব দেয়। সলিমুল্লাহর নেতৃত্বে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গভঙ্গের দাবি জানানো হয়। অর্থাৎ আমরা সারসংক্ষেপে বুঝতে পারলাম যে পূর্ব বাংলার মানুষরা ছিল মুসলমান, তারা সবাই কৃষিকাজ করত। তাদের কৃষিকাজের অর্জিত টাকা হিন্দু জমিদাররা দখল করত, এবং তারা বিশাল অট্টালিকা তৈরি করতো এবং মুসলমানদের অত্যাচার করত। তো এত অত্যাচারে ক্ষুব্ধ হয়ে পূর্ব বাংলার মানুষরা নবাব সলিমুল্লাহ এর কাছে গিয়ে আবেদন করে যে ব্রিটিশ সরকারের কাছে এই বঙ্গভঙ্গ করার জন্য, প্রস্তাব করার জন্য দাবি জানায়। এইটা হচ্ছে সারসংক্ষেপ। তো কেন আমাদের অর্থনৈতিক কারণে বঙ্গভঙ্গ হয়েছে, কিছুটা হলো কি ধারণা পাইছো বা বুঝতে পারছো? এতটুকু কথা বইল, রেসপন্স করো সবাই। এতটুকু বুঝছো? আচ্ছা, তোমাদেরকে রেসপন্স করতে হবে কেন অর্থনৈতিক কারণে বঙ্গভঙ্গ হইল। আমি টাকা উপার্জন করি, আমার টাকা খেয়ে ফেলে, তো অবশ্যই এটা আমার অধিকার, আমার টাকার অধিকার আমি ভোগ করব না? তো আমার টাকা কেন খেয়ে ফেলবে? এই প্রতিবাদের জন্যই কি হয়েছে? বঙ্গভঙ্গ হয়েছে। আচ্ছা, এরপরে খ নাম্বারে দেখি কি বলছে। খ নাম্বার পয়েন্টে বলতেছে যে তৎকালীন ভারতের বৃহত্তম নগর ছিল কলকাতা। তো কলকাতা বাংলার প্রেসিডেন্সির কেন্দ্র হওয়ায় সেখানেই প্রায় সকল অফিস আদালত, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ইত্যাদি স্থাপিত হয়। অর্থাৎ ভারতবর্ষ যখন কলকাতা ছিল,
এখনও তো আছে। তো ভারতবর্ষে ওই সময় কলকাতা ছিল রাজধানী বা কেন্দ্র, যেখানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ আসতো এখানে, বিভিন্ন মানুষ পর্যটক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো। বা কলকাতার মধ্যেই ভালো ভালো অফিস আদালত ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কলকারখানা ছিল। কলকাতা ছিল গোটা দেশেরই রাজধানী, তখনকার রাজধানী কলকাতা ছিল ভারতের। আর এই কারণে শিল্প বলো, বাণিজ্য বলো, অর্থনীতি বলো, সেগুলো সবসময় পূর্ব বাংলা থেকে ছিল উন্নত, আর পূর্ববঙ্গ ছিল অনুন্নত। অর্থাৎ কলকাতা যেহেতু ছিল একটা সমৃদ্ধ শহর, কলকাতাতে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ছিল, এই জন্য কলকাতা হচ্ছে একটা ভালো বিজনেসের জায়গা। আর পূর্ববঙ্গ ছিল একটা অনুন্নত প্রদেশ, সেখানে ভালো কোনো কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, ভালো কোনো চিকিৎসালয় নাই, তারপর সে অফিস আদালত নাই, কিছুই নেই। অর্থাৎ কলকাতা থেকে পূর্ববঙ্গ ছিল অনুন্নত, এটাই বলছে এখানে। সবাইকে বুঝছো এতটুকু? কথা বলল। আচ্ছা, এরপরে পূর্ব বাংলার প্রতি এই অবহেলার অবসান ঘটিয়ে এই অঞ্চলের আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গভঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু পূর্ববঙ্গের মানুষ অবহেলিত হচ্ছিল, তাদের কোনো ভালো অফিস ছিল না, ভালো শিক্ষা কার্যক্রম ছিল না, কিছুই ছিল না, এই জন্য পূর্ব বাংলার মানসিকতা চিন্তা করেই এই বঙ্গভঙ্গ করা হয়। তার মানে এই বঙ্গভঙ্গের অর্থনৈতিক দুইটা কারণ আমরা পাইলাম। প্রথমে ছিল যে কৃষকদের টাকা আত্মসাৎ করতো, এই ক্ষোভে তারা বঙ্গভঙ্গ চাইছে। 2 নাম্বারটা পড়লাম যে কলকাতাতে বেশি বেশি কী হইতো, ভালো ভালো জিনিস তৈরি হইতো, কিন্তু পূর্ববঙ্গে মানুষের সেই জায়গায় তেমন কিছু তৈরি হইতো না। এই যে একটা অর্থনৈতিক বৈষম্য, এই জন্য পূর্ব বাংলার মানুষরা বঙ্গভঙ্গ দাবি করছিল। এই হচ্ছে সংক্ষেপে অর্থনৈতিক কারণের মূল কথা। সবাই 2টা অংশ বুঝতে পারছো ভালো করে? আচ্ছা, এরপর মুখস্থ করতে হবে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে সামাজিক কারণ। থ্যাংক ইউ, অনেকে জয়েন করছো। তো রেগুলার ক্লাস করবে, মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবো, যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, একবার আমি যাচ্ছি পরবর্তী অংশে। সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে কী আছে? পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। ওই যেমন আগেও বলছিলাম যে পূর্ববঙ্গে ছিল মুসলমান বেশি, পশ্চিমবঙ্গ ছিল কোন সম্প্রদায় বেশি বলো তো? পশ্চিমবঙ্গে কোন সম্প্রদায় বেশি ছিল, মনে আছে কারো? হিন্দু সম্প্রদায়। এক্সিলেন্ট, হিন্দু সম্প্রদায়, গুড। পূর্ববঙ্গে ছিল মুসলমান সম্প্রদায় বেশি, আর পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায় বেশি ছিল। আর পূর্ববঙ্গে সকল মানুষ কি করতো? কৃষি কাজ করতো। থ্যাংক ইউ, স্বর্ণালী জয়েন করছো। স্বর্ণালী, রাত্রে ক্লাস আছে, ন্যারেশন থাকতে পারবা? গতকাল করছিলা ক্লাস? এত রাত? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, গতকালকে করছিলা ইংরেজি ক্লাসটা? আচ্ছা, বলি আসলে রাত জেগে ক্লাস করতে হবে, কিছুই করার নাই, কারণ আমি রাত্রেই পড়াই, আমার অনেকগুলো ব্যাচ, এত রাতে ছাড়া আমি অন্য সময় পড়াতে পারবো না, কষ্ট করে পড়তে হবে। এখন এই হচ্ছে বিষয়টা। আর যদি ক্লাস করতে একেবারে সমস্যা হয়, রেগুলার ক্লাস দেখে নিতে হবে, কিছু করার নাই। আস্তে আস্তে তোমরা পারবা। হ্যাঁ, এখন কলেজে উঠছে, বড় হয়েছে, রাত 12টার আগে তো ঘুম নাই, অন্তত রাত 12টা পর্যন্ত যদি পড়োই অবশ্যই আমার ক্লাস করতে পারবা। আর যদি 12টার আগে ঘুমায় যাও সেটা তো ভিন্ন কথা। আচ্ছা, এখন পরে যাচ্ছি। তো ওই যে বলতেছিলাম যে পূর্ব বাংলার সকল মানুষ ছিল মুসলমান, যাদের কাজ ছিল শুধু কৃষিকাজ। আর এই অঞ্চলের অধিকাংশ জমিদার ছিল হিন্দু সম্প্রদায়। অর্থাৎ পূর্ব বাংলার মানুষরা কাজ করতো কৃষিকাজ, আর তাদের জমিদার ছিল হিন্দু। তো সেই সকল হিন্দু জমিদার কিন্তু এই মুসলমান মানুষদেরকে অত্যাচার করত। তো তাদের অত্যাচার ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। এত অত্যাচার করত, এত অমানবিক আচরণ করত জমিদাররা, হিন্দু জমিদাররা। তো কি হয়ে গেছিল, তারা মুসলমানরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। বস্তুত ব্রিটিশ শাসনের শুরু থেকেই বিভিন্ন কারণে ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদার এবং মুসলমানদের প্রতি বৈরী নীতি অনুসরণ করতে থাকে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আমরা জানি যে একেবারে শুরুতে যখনই ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয়, সেই দিন থেকে যতদিন যাচ্ছে ততই হিন্দুদের ওপর ব্রিটিশ নাগরিক বা ব্রিটিশের মানুষরা অনেকটা মায়া মমতা দেখায়, দরদ দেখায়। মানে হিন্দুদের প্রতি তার একেবারে জান প্রাণ দিয়ে লেগে পড়ে যে হিন্দুরাই ভালো করবে, হিন্দুরাই চাকরি পাবে, হিন্দুরাই সব কিছু করবে। কিন্তু অন্যদিকে যে মুসলমান মানুষরা ছিল, মুসলমান সম্প্রদায় ছিল, তাদের প্রতি কোনো চোখ ছিল না। মানে ওই ব্রিটিশ যেই মানুষরা রাজত্ব করছে এদেশে,
ভারতবর্ষে ব্রিটিশ মানুষরা হিন্দুদের দেখতো ভালো, মুসলমানদের নিচু চোখে দেখতো, মুসলমানদের ভালো চোখে দেখতো না। এইটাই হচ্ছে মূল কথা। কথা বুঝছো সবাই? আচ্ছা, এরপরে বলতেছে যে ইংরেজ সহ আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদের অনীহা ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেয়। একটু এটা আমি আসতেছি। তো আমরা যেখানে ছিলাম, তো বলতেছিল যে ইংরেজ সহ আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মুসলমানদের প্রতি যে অনীহা করা হচ্ছিল, এই অনীহাটা ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের দূরত্ব কি আরও বাড়িয়ে দেয়, মানে ব্রিটিশ সরকারের সাথে এই মুসলমানদের দূরত্ব আরও বেড়ে যায়। এমন অবস্থায় হিন্দু জমিদারদের শোষণ নির্যাতন মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করে। মানে হিন্দুদের এত অত্যাচার মুসলমানরা সহ্য করতে পারতেছিল না, প্রচণ্ড রাগ উঠতেছিল সকলের। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা একে স্বাগত জানায়। যেহেতু দেখা যাচ্ছিল পূর্ববঙ্গের জমিদাররা হিন্দু আর কৃষিজীবী মানুষরা মুসলমান, হিন্দু জমিদাররা এতটাই অত্যাচার করতেছে মুসলমানদের ওপর, এটা দেখে সবাই অত্যাচারিত মানে অতিষ্ঠ হয়ে গেছে, ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে। তো এই বিষয়টাই লর্ড কার্জন অনেক ভালো করে লক্ষ্য করছিল। আর লর্ড কার্জন এটা লক্ষ্য করার পরই ব্রিটিশ সরকারের কাছে বঙ্গভঙ্গের জন্য দাবি জানাইছে। আর এই দাবির কথাটা মুসলমানরা গ্রহণ করছে। মুসলমানরা এই লর্ড কার্জনকে স্বাগত জানাইছে যে হ্যাঁ, আমরাও চাই বঙ্গভঙ্গ হোক, কারণ আমাদের এই অত্যাচার করতে করতে একবারে শেষ করে ফেলতেছে। এই জন্য আমরাও আপনার এই দাবি সমর্থন জানাই। এই হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মূল কথাটা হচ্ছে যে মুসলমানরা ছিল কৃষিজীবী, হিন্দুরা ছিল জমিদার। তো হিন্দু জমিদার মুসলমানদের প্রতি অত্যাচার করতো। এই অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মুসলমানদের দাবি ছিল বঙ্গভঙ্গ করতে হবে। সবাই কি সামারিটা বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার বঙ্গভঙ্গের সামাজিক কারণ। তো তোমাদের বলা হয়েছিল 4টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে লিখবা। তো আশা করি লেখার চেষ্টা করবা। এখন আমরা নেক্সট যাই, পরবর্তী অংশে যাই। এখন আমরা পড়ব বঙ্গভঙ্গের প্রভাব। বঙ্গভঙ্গের প্রভাবটা কি এখন খেয়াল করি। 1905 সালে বঙ্গভঙ্গের ফলে বাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে পরস্পর বিরোধী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এর ফলাফল পরবর্তীকালে রাজনৈতিক ঘটনাবলীর উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল। অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলমানরা আলাদা হয়ে যায়, হিন্দুরা আলাদা হয়ে যায়, যার ফলে দুইটা দল তৈরি হয়। তো দেখি সেক্ষেত্রে কী কী দল হয় আর সেক্ষেত্রে কী কী প্রভাব ফেলে। প্রথমে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া। মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা। পূর্ববঙ্গের মুসলমানগণ বঙ্গভঙ্গের ফলে নিজেদের উন্নয়নের আশায় বুক বাঁধে। যখনই বঙ্গভঙ্গ হয়ে যায় তখন পূর্ব বাংলার সকল মুসলমান মানুষ খুশি হয়ে যায়, নিজেরা নতুনভাবে স্বপ্ন দেখার জন্য প্রাণ খুঁজে পায়। কথা বুঝতে পারছো এতটুকু? কথা বলো। আচ্ছা, এরপরে নবাব স্যার সলিমুল্লাহ নেতৃত্বে তারা এই পরিকল্পনাকে স্বাগত জানায়। পূর্ব বাংলায় নবাব স্যার সলিমুল্লাহ নেতৃত্ব দেয় বঙ্গভঙ্গের জন্য। আর এই কারণে সকল মুসলমান নবাব স্যার সলিমুল্লাহকে স্বাগত জানায়। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে নতুন প্রদেশটিকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে নবাব স্যার সলিমুল্লাহ আপোষহীন সংগ্রাম করেন। যখনই দেখা যাচ্ছিল যে বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানদের আলাদা একটা প্রদেশ তৈরি হয়েছে, আর এই প্রদেশটাকে সারা জীবন রক্ষা করতে হবে, এটা হচ্ছে একটা স্বাধীন প্রদেশ। এই স্বাধীন প্রদেশকে রক্ষা করার জন্যই স্যার সলিমুল্লাহ নিজের জীবন বাজি রেখেও সকল মুসলমানদের পক্ষে সংগ্রাম করতে থাকে। অর্থাৎ এই মুসলিম কান্ট্রি সবসময় স্বাধীন থাকবে এই নিয়ে কাজ করে যখনই ভাগ হয়ে যায়। অর্থাৎ সলিমুল্লাহ আপোষহীন নিজের জীবনের কোনো তাওয়াক্কা না করে মুসলমানদের জন্য এই পূর্ববঙ্গকে দেখাশোনা করতে থাকে। কথা কি বুঝছো এতটুকু? রেসপন্স করো বাকিরা। আচ্ছা, এরপরে
পূর্ব বাংলার উদীয়মান নেতা এ কে ফজলুল হক, এটা কিন্তু শুনছো আমরা, আমাদের এ কে ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক। হ্যাঁ, পূর্ব বাংলার উদীয়মান নেতা এ কে ফজলুল হক এবং জমিদার নওয়াব আলী চৌধুরী সহ অনেকে তাকে সমর্থন করে। অর্থাৎ পূর্ব বাংলার অনেক স্বনামধন্য মানুষও স্যার নবাব সলিমুল্লাহকে সমর্থন করে। তবে স্বল্প সংখ্যক মুসলিম বুদ্ধিজীবী বাঙালি জাতির মধ্যে বিভেদের ষড়যন্ত্র আখ্যায়িত করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ কিছু কিছু মুসলিম ছিল, অমানবিক মানুষ, তারা বুদ্ধিমান ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা চায় নাই যে বঙ্গভঙ্গ হোক, তারা চায় নাই মুসলমানদের জয় হোক, মুসলমানদের নিরাপত্তা হোক। তো এরকম কিছু দুই নম্বর মার্কা মানে মানুষ ছিল যারা ওই সময় বঙ্গভঙ্গ চায় নাই, বঙ্গভঙ্গ কীভাবে ভেঙে দেওয়া যায় সেই বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। সবাইকে বুঝছো এতটুকু? কথা বইল। আচ্ছা, এরপর হিন্দুদের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। অর্থাৎ হিন্দুরাও চায় নাই যে বঙ্গভঙ্গ হোক। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম গঠিত হওয়ায় অনেক নিম্নবর্ণের হিন্দু বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জ্ঞাপন করে। বঙ্গভঙ্গের প্রতি অনেকে করে, কি বলা যায়, বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায়। অনেক হিন্দু আছে সমর্থন জানায়, কিন্তু শিক্ষিত যে মানুষগুলো ছিল, শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দুরা বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। হিন্দুরা কিন্তু গরিবও ছিল এবং কি ছিল, উচ্চশিক্ষিত ছিল। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে বলতে পারো? নবিতা স্পিকার অন হয়েছে, অফ রাইখো প্লিজ। তো যেটা বলতেছিলাম যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা গরিব ছিল তারা এই বঙ্গভঙ্গকে মেনে নিয়েছে, কিন্তু হিন্দুদের মধ্যে যারা বড়লোক ছিল, শিক্ষিত ছিল, জ্ঞানী ছিল, তারা এই বঙ্গভঙ্গ মানে নাই। কথা কি বুঝছো সবাই এতটুকু? আচ্ছা বলি, ঘোরা দেখা যাচ্ছে, হয়তো নেট সমস্যা। নবিতা, তোমার একটু কষ্ট করে রেকর্ড ক্লাস দেখে নিও পরে, এখন বলতো দেখো কতটুকু কষ্ট করে। এরপর হচ্ছে যে স্বার্থহানি হওয়ার আশঙ্কায় তারা বঙ্গভঙ্গের চরম বিরোধিতা করে। অনেকে মাতৃভূমির অঙ্গচ্ছেদ বিবেচনা করেও এর বিরোধিতা করে। অর্থাৎ নিজের স্বার্থ হারিয়ে যাচ্ছে, এ একটা আশঙ্কা করতেছে যে আমরা যদি আলাদা হইয়া যাই আমরা অনেক সুযোগ সুবিধা পাবো না। হিন্দুরা মনে করতেছে যে বঙ্গভঙ্গ হলে তো আমাদের আলাদা করে দিছে, তাহলে তো আমরা অনেক সুযোগ সুবিধা পাবো না, তাহলে কিন্তু আমাদের স্বার্থ হাসিল হবে না, আমরা সরকারের সুযোগ সুবিধা কম পাবো, কারণ আমরা হিন্দু, একজন আমাদেরকে কম দেখবে বা কমিয়া করবে। তো আমরা মুসলমানদের এই ভূমি থেকেও অনেক কিছু লুটপাট করে খেতে চাই। হিন্দুরা তো হচ্ছে গিয়ে অনেক রকম অন্যমনস্ক মানুষ, তো তারা চাচ্ছিল যে মুসলমানদের ঘাঁটিতে গিয়েও তারা কী করে লুটপাট করে খাবে। তো এই স্বার্থটা তাদেরকে হচ্ছিল না, হাসিল হচ্ছে না। এই জন্য কিছু কিছু স্বার্থপর হিন্দুরাও চায় নাই যে এটা হোক। কথা কি বুঝছো এতটুকু? কেন চায় নাই কথা বলল? আচ্ছা, এরপরে হিন্দুরা বলতেছিল এই বঙ্গভঙ্গ হওয়া মানে মাতৃভূমিকে একবারে অঙ্গচ্ছেদ করা, মানে মাতৃভূমিটাকে মা হিসেবে তারা চিন্তা করতো, মাতৃভূমির একটা মাকে কেটে ফেলা, মায়ের দেহটাকে দুই ভাগ করা মনে করতো। আজকের ক্লাসের সর্বশেষ আমরা পড়ব এতটুকু যে বঙ্গভঙ্গে কংগ্রেসের প্রতিক্রিয়া। ভারতীয় কংগ্রেস কি প্রতিক্রিয়া জানাইছে বঙ্গভঙ্গের প্রতি? জাতীয় কংগ্রেস দল বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দু সম্প্রদায়ের বিরোধিতার নীতিকে সমর্থন করে। এতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জোরদার হয়। অর্থাৎ জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রতিও কী ছিল, বিরুদ্ধে ছিল। হিন্দুরা যে বিরোধিতা করছিল বঙ্গভঙ্গ নিয়ে, এটা সমর্থন জানিয়েছিল জাতীয় কংগ্রেস। এর ফলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, মানে বঙ্গভঙ্গ চাই না, এই আন্দোলনটা আরও শক্তিশালী হয়। জাতীয় কংগ্রেসও কী করছে, বঙ্গভঙ্গকে বঙ্গভঙ্গ হইব না, বঙ্গভঙ্গ চাই না, এর উপর সাপোর্ট দিছিল। বঙ্গভঙ্গ না হওয়ার জন্য বলছিল জাতীয় কংগ্রেস। কথা বুঝছো এতটুকু? কথা বইল। আচ্ছা, এরপরে বস্তুত প্রভাবশালী দল কংগ্রেসের সমর্থনের কারণেই শিক্ষিত উচ্চবিত্ত হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন গড়ে তুলতে পেরেছিল। অর্থাৎ কংগ্রেসের মধ্যে শক্তিশালী দল ছিল, সবাই কিন্তু ছিল
প্রভাবশালী মানে ধনী, তো প্রভাবশালী মানুষের জন্যই কংগ্রেসের সকল মানুষ ইচ্ছা করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সংগ্রাম তোলে। এই হচ্ছে আমাদের বঙ্গভঙ্গের প্রভাব। তো বঙ্গভঙ্গের প্রভাবের মধ্যে এই 3টা পয়েন্ট মোটামুটি তোমরা একটু পড়ছো, জানো বা দেখছো। তো তোমাদের বাড়ির কাছে থাকবে আগামীকালের, আমাকে খাতায় লিখে দেখাবা সবাই, হ্যাঁ? বাড়ির কাছে থাকবে বঙ্গভঙ্গের 4টা যে কারণ ছিল, 4টা কারণটা ভালো করে লিখবা। 4টা কারণ ভালো করে লিখার পরে বঙ্গভঙ্গের যে প্রভাব, এর মধ্যে 2টা প্রভাব লিখবা, মুসলিম প্রভাব লিখবা আর হিন্দু প্রভাব লিখবা। এই 6টাই হচ্ছে আগামী ক্লাসের বাড়ির পড়া থাকবে ইনশাল্লাহ। সবার কি মনে থাকবে বাড়ির পড়া? খাতায় লিখবা, ছবি তুলে আমাকে দেখাতে হবে। বুঝছো সবাই এতটুকু? জি স্যার। ওকে, আমাদের সৃজনশীলে এই অংশটা কাজে লাগে বিধায় আমরা এই কাজটা করতেছি। তো আজকের মতো এখানেই আমাদের পরিণতি ক্লাস শেষ। রাত 11টা 15-তে স্পেশাল ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস করাবো, নতুন সৃজনশীল করাবো, নতুন প্রশ্ন করাবো ইনশাল্লাহ। থাইকো সবাই, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে এসো। আল্লাহ হাফেজ।